সবাইকে স্বাগত জানাচ্ছি আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতিক আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি প্রচার উৎসবে প্রার্থীরা, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন মোস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা ভিশন, এবং যুক্ত আছেন রুহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। দুজনকেই স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম, প্রচার উৎসবে প্রার্থীরা, আমরা জানি 22 তারিখ থেকে আনুষ্ঠানিক প্রচারণায় প্রার্থীরা মাঠে আছেন এবং তারা এখন ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন। অনেকটাই আমরা বলছি যে উৎসবের আমেজে প্রার্থীরা আছেন। এর মাঝখানেও কিন্তু আমরা ঢাকা সহ বিভিন্ন জায়গায় নানা রকমের ঘটনা দেখতে পাচ্ছি, যে ঘটনাগুলো নিয়ে আসলে আলোচনা করতে চাই। আমি শুরুটাই রুহিন হোসেন প্রিন্স আপনাকে দিয়ে করি। সেটা হলো যে উৎসবের কথা যেহেতু বলেছি, উৎসবের আমেজ আসলে 2026-এর 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে কতটুকু দেখতে পাচ্ছেন? তৈরি হয়েছে উৎসবটা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি এখানে মোস্তফা কামাল ভাই আছেন, ওনাকে ধন্যবাদ জানাই, যারা শুনছেন শুভেচ্ছা জানাই। দেখেন, আমি ব্যক্তিগতভাবে গত 3 দিন, মানে আজ, গতকাল এবং তার আগের দিন, ঢাকার 3টি নির্বাচনী এলাকায় সরাসরি গণসংযোগে অংশ নিয়েছি, ঘরোয়া মিটিংয়ের বাইরে। আমি লেটেস্টটাই বলি, আর সারা দেশে যতটুকু পারি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। কদিন পরে বাইরে প্রচারে যাব। আমার বিবেচনায় এখনো পর্যন্ত পর্যাপ্ত, যে কথাটা উৎসব বলতে মানুষের মধ্যে যেটা, সেইটা এখনো পর্যন্ত আসেনি। ভোটারদের, আমি ভোটারদের কথা বলছি। তবে এটাকে আমাকে বলতেই হচ্ছে, যেমন আমি আমাদের এই ঢাকা নগরীর যে অঞ্চলে গেলাম, আজকেও আমি খিলগাঁও অঞ্চলে জুড়ে ছিলাম, সমাবেশ, মিছিল এবং গণসংযোগে। আমার কাছে মনে হয়েছে কদিন আগের থেকে একটু একটু মানুষ কথাবার্তা শুনতে চায় এবং মানুষ এগিয়ে আসছে, আমাদের প্রচারপত্র নিচ্ছে এবং নানা কারণে পরিচিত জন থাকায় দু একটা প্রশ্নও জিজ্ঞেস করছে। এমনকি আমি সেটাকে অগ্রগতি হিসেবে দেখতে চাই। ধরেন, যেহেতু নির্বাচন, এখানে বড় বক্তৃতা না করে আমাদের প্রার্থী এবং সংসদে আমরা কি করবো এটা বলার পরে যখন শেষ করলাম, তখন দু একজন এসো, আচ্ছা এই বিষয়টা একটু বলেন, এই বিষয়টা একটু বলেন। তার মানে আমি এইটা দিয়ে বলতে চাইছি, এখনো পর্যন্ত আপনি ওই রকমের না আসলেও মানুষের কিছু সচেতন মানুষের আগ্রহ আছে জানা বোঝার জন্য, এইটা একটা গুরুত্বপূর্ণ। এবং আমার ব্যক্তিগত বুঝটা এরকম, কারণ মানুষের মধ্যে নানা কারণে সংশয়ও আছে। সে সংশয় কি, ধরেন আমি অনেক বড় করে না বলি, যে কোনোভাবে একটা ভয়ের ধারা তো বন্ধ করতে হবে, সেটা তো নানাভাবে আছে এবং প্রচার প্রপাগান্ডা বক্তব্যের মধ্যেও আছে। তারপরে দেখেন কারোর কোনো প্রার্থীর এমন এমন বক্তব্য, আবার নানা ধরনের আক্রমণাত্মক পজিশন, কোথাও আক্রমণ করা, তাতে করে কিন্তু মানুষ আগের মতো এটাকে অন্য সহজ নিচ্ছে না। ধরেন একটা নর্মাল পরিবেশ থাকলে হয়তো যে আরে ভোটের সময় তো এরকম একটু হয়। এইবার মানুষের মনস্তত্ব হচ্ছে যাচ্ছে এইসব ঘটনা কি আলটিমেটলি ভোট বন্ধ করে দেওয়ার জন্য। যেমন আজকেও আমাদের এটা ঘটে নাই, এই ধরনের একটা ঘটনা ঘটলো। কিন্তু আবার যেমন ঢাকা 8 আসনে যে ধরনের ঘটনা ঘটেছে, তার আগে আমরা 18 আসনে দেখলাম। আমরা মোটে এটা আকাঙ্ক্ষা করি না যে সে যে দলেরই প্রার্থী হোক না কেন, যে কোনো কারণেই হোক, তার উপরে আঘাত আসুক এবং এইটা নিয়ে পাল্টা অভিযোগ, যুক্তি থাকলে প্রমাণ থাকলে করবে, নাইলে না করাটাই উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু সেইখানে আমি আজকে ছিলাম না। আমাদের 8-এর একজন তরুণ প্রার্থী, তিনি প্রচারে যখন গেছে, এইখানে একজন সিনিয়র প্রার্থীর সাথে তার দেখা হয়েছে। পরে হয়তো কেউ কেউ সামাজিক যোগাযোগ দেখতে পারবেন যে দুইজনে খুবই সৌহার্দ্যমূলক পরিবেশ হয়েছে। তো আমি তো ধন্যবাদ জানাই। আমি যেমন আমার প্রার্থী সো ইয়াং, তাকে ফোন করলাম যে যার সাথে দেখা হয়েছিল উনি তো তোমার থেকে বয়সে বড়, দেখার পরে তুমি আগে সালাম দিছো না উনি তোমাকে সালাম দিছে? তা বলে না প্রিন্স ভাই, ওনার সাথে দেখা হওয়ার পর আমি আগে সালাম দিতে পেরেছি। আমি না, ঠিক আছে, সেটা এই কালচারটা আমরা রক্ষা করছি। বলে যে উনি তারপরে অনেক এসে আমার সাথেই বরঞ্চ হাত মিলে অনেক কথা বলেন। আমি যে ধন্যবাদ জানাই, কারণ রাজনীতি আমরা যার যার থাকবে, জনগণের কাছে যাব, আমরা সেই কাজটা করব। এখনো ফিরে আসে নাই। আমি মনে করি এক্ষেত্রে আমাদের নিশ্চয়ই যারা প্রার্থী আছি, দল করি, তাদের সহনশীল আচরণ লাগবে, মানুষেরও তদারকি লাগবে। আর সরকারকে অলওয়েজ খালি মুখেইটা বললে হবে না 12 তারিখে হচ্ছেই হচ্ছেই, কেউ ঠেকাতে পারবে না, ওইটা না বলে এই যে মানুষের মধ্যে যেসব কারণে সংশয় হয়, তারা দৃশ্যত ওইটা করার কাজটা করছে।
একটা ছোট্ট উদাহরণ দিই, ধরেন এখনো পর্যন্ত অস্ত্র উদ্ধার অমুকটা নিয়ে কথা হচ্ছে, তো এটা তো বললে হবে না ওই অস্ত্র যেখানেই থাকুক না কেন ওইটা ব্যবহৃত হবে না। আরে তাহলে এটা কোনো আজগবি অবস্থা কি আপনি জানেন? বা অস্ত্র কোথায় আছে আপনি জানেন? তো এইসব কথাবার্তা বলে তো লাভ নেই। আপনি নির্বাচনকে ধরেন, একটা সোসাইটিতে অনেক ধরনের ঘটনা ঘটে, যেমন বাগেরহাটের একটা ঘটনা, যেটাই ঘটুক না কেন একটা তো ঘটেছে। তো এই ধরনের ঘটনাবলী মানুষের মনে যেহেতু সংশয় আছে, সংশয়কে সামনে রেখে তা আমাদের যিনি দায়িত্বপ্রাপ্ত তাকে তো এর যথাযথভাবে মানুষকে যা সত্য সেইটা বলে কনভিন্সিং উত্তর দিতে হবে, অথবা ত্রুটি থাকলে স্বীকার করতে হবে। আমি এটা নিয়ে কথা বলবো না আজকে, আমি এই মন্ত্রণালয় নো মন্ত্রণালয়, তাতে তো মানুষের মনে কিন্তু নানা ধরনের প্রশ্ন দানা বাঁধে, যে আলটিমেটলি 12 তারিখের নির্বাচন আমরা অন্ততপক্ষে পুরো কেন্দ্রে একটা শান্তিপূর্ণ পরিবেশ থাকে, মানুষ যাতে বাইরের থেকে জানায় যে এই কেন্দ্র ভালোভাবে আছে, গেলেই ভালো ভোট দিতে পারবো, আর ভোট দেওয়ার সময় ভালোভাবে ভোট দিতে পারবে, তারপরে গোনা এবং অন্য কাজ করার সে পরিস্থিতিটা মানে দেখবে সেই যে ভালো পরিস্থিতিটা হচ্ছে, আর তৈরি হচ্ছে কিনা সেটা সেই পরিস্থিতির সেটাই দিকে বিবেচ্য। এগিয়ে যাবে, সেটাই আমার প্রত্যাশা থাকবে। আমি ফিরবো নিশ্চয়ই রুহিন হোসেন প্রিন্স আপনার কাছে। এবং আপনি যেহেতু প্রচারের কথা বলছেন, সেই প্রচারে যখন দলের পক্ষ থেকে যাচ্ছেন তখন কি ধরনের সাড়া পাচ্ছেন এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমি মোস্তফা কামালের কাছে চলে আসতে চাই। তর্ক বিতর্ক গণতন্ত্রের সৌন্দর্য, সেই সৌন্দর্য আসলে কতটুকু সৌন্দর্যের ইতে আছে, সীমানায় আছে বলে আপনার মনে হয়? কারণ আমরা দেখতে পাচ্ছি তর্ক বিতর্ক করতে করতে রাজনৈতিক দলগুলো, প্রার্থীরা মানে একে অপরের একেবারে চরিত্র হনন পর্যন্ত করে ফেলছেন। ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক প্রিন্স ভাইকে ধন্যবাদ। প্রিন্স ভাইদের রাজনৈতিক যে বৈশিষ্ট্য, কোমল কুসুমে তারা কিন্তু সব কথাই বলেন। প্রিন্স ভাই এতক্ষণ যে কথাগুলো বলেছেন, আমাদের যে প্রথাগত অথবা আমি বলি বিত্তশালী রাজনৈতিক দলগুলো, বা আরো সোজা করে বললে সামর্থ্যবান বিএনপি বা জামাত এই মুহূর্তে মাঠে, তারা যদি এই কথাগুলো বলতেন, আরো অনেক সময় নিয়ে বলতেন, নানান শব্দ কিন্তু ওখানে যোগ হতো। এটাও সম্ভবত তাদের এক ধরনের সৌন্দর্য, বা তাদের নেতাকর্মীরাও অভ্যস্ত ওইসব শব্দ শুনে, ওইসব বাক্য শুনে। আপনি বলছেন উৎসবের কথা, প্র্যাকটিক্যালি উৎকণ্ঠাও আছে, কখনো কখনো উৎকণ্ঠার মাত্রা বেশি। কিভাবে সেটা? প্রত্যেকটা কথার পেছনে কিন্তু এমন এমন কথা আসছে, কারা বলছে? ওই দুইটা দল, বিএনপি আর জামাত, যার রকম ফের কথার বা সিলসিলা যেটা, এগুলোর মধ্যে এক ধরনের আওয়ামী স্বভাব আমরা খেয়াল করছি। অর্থাৎ খিচুনি দিয়ে কথা বলা, তাচ্ছিল্য করা, ইয়ারকি করা, ব্যঙ্গ করা, এটা তো 5 আগস্ট রীতিমতো মানা করে দিয়ে গেছে যে এগুলো না করতে। তো আর যদি ওগুলো মনে করেন যে এখনো বাজার আছে, তাহলে যারা এখন করছেন তারা ওবায়দুল কাদেরের চেয়ে বা হাসান মাহমুদের চেয়ে অভিজ্ঞ না। ওই সাপ্লাই তারাই দিয়ে গেছেন, কিন্তু ওই সাপ্লাইয়ের পরিণতি কি হয়েছে সেটা কিন্তু তারা দেখেছেন। আপনি দেখেন, বিএনপি চেয়ারম্যান বললেন আই হ্যাভ এ প্ল্যান। জামাত কিন্তু একদিন দেরি করে নাই, তারা বলছে উই হ্যাভ লট অফ প্ল্যান। অর্থাৎ কথায় কেউ কাউকে ছাড়ছে না। একটা হতে পারে যে 5 আগস্ট আমাদের মুখও খুলে দিয়েছে, চোখও খুলে দিয়েছে, চোখে চোখ রেখে কথা বলার একটা অভ্যাস করেছে। কিন্তু সেটা যখন এই মাত্রায় যায় যে ঘি আমাদের খেতেই হবে, আঙ্গুল বাঁকা করে হলো ঘি খেতে হবে, আবার এই দিক থেকে জবাব আসছে একই দল থেকে যে আঙ্গুল কেটে দেয়া হবে, জিহ্বা ছিঁড়ে ফেলা হবে। এইসব শব্দ, এসব বাক্য একেবারে বাতকে বাত বলার কিন্তু লেজ ধরে নয়, সুযোগ কান ধরে নাই। নামাবো। জি, অর্থাৎ আঙ্গুল, জিভ, লেজ কিচ্ছু আর বাদ দিচ্ছেন না। একটা পর্যায়ে জামাত ইসলামের দিক থেকে এসেছে যে ভোট দিয়ে কার না দিক মানুষ, ক্ষমতায় আমাদের যেতেই হবে। অর্থাৎ তিনি ঘি দিয়ে বলেছেন, আর জামাত ইসলামের আমির আরো পরিষ্কার করে ফেলেছেন, একদম খাঁটি বাংলা বলে ফেলেছেন। এরকম অবস্থায় আজকে তারেক রহমান সাহেব একটা দামি কথা বলেছেন যে বিএনপিকে যে চাঁদাবাজ বলা হয়, বিএনপিকে যে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়, জামাতকে ইঙ্গিত করে বলেছেন যে এটা যখন আমাদের সাথে আন্দোলন করলেন বা তার আগে সরকার গঠন করলেন তখন কি টের পান নাই? দামি কথা। একইভাবে কিন্তু প্রশ্ন আসে, বিএনপি যখন তাদেরকে আবার নতুন করে 71-এর পরাজিত শক্তি বা গুপ্ত সুপ্ত নানানটা বলছে, যখন ক্ষমতায় ছিল তখন তারা কি টের পান নাই? একই কথা কিন্তু দুদিকের জন্যই প্রযোজ্য। এখন গোলমাল হয়ে গেছে, নির্বাচন আসলে কিছু বাতচিত হবে, কিছু ঘায়েল করার চেষ্টা হবে, কিন্তু সেটা কোন মাত্রায়, কি সব শব্দ নিয়ে? এই মুহূর্তে প্রিন্স ভাই বোধহয় খেয়াল করেছেন কিনা সংবাদটা, এমনিতে বিভিন্ন সময় আমরা আলোচনা করতাম
যে মন্ত্রীদের সুযোগ সুবিধা কি থাকে। Correct, হ্যাঁ, দেখছেন? খুবই জরুরি তখন আলোচনা হতো যে এটার আরো এত দরকার আছে কিনা। কিন্তু এই দেখেন আমরা এই ডামাডোলে আছি, কেউ জিভ ছেড়ে ফেলবেন, কেউ চোখ তুলে ফেলবেন। পূর্ত মন্ত্রণালয় এর মধ্যে ফাইল অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। এর আগে তো মন্ত্রীদের গাড়ি কেনার, লাক্সারিয়াস গাড়ি আবাসের কেনার কথা হয়ে গেছে, বলছেন। এখন আগে ঠিক করছে। আবাসনের ব্যবস্থা এসেছে। এমনিতেই 71টা আছেই। বড় বড় আছে বাংলো সহ রাজকীয়, এখন আরো 3টা বানানো হবে। ওই 3টার রকম ফের হবে কি রকম, উপরে টপ ফ্লোরে হবে সুইমিং পুল। কারো দেখেন এই নিয়ে কোনো শব্দও নাই। তার মানে আগামী দিনের যে সরকারটা হবে এটা খুব বিলাসী সরকার হবে, আমরা তো এই তথ্য বুঝে নিতে পারি। নতুন নতুন গাড়ি পাবেন, সম্ভবত 61টা গাড়ি কেনার ব্যবস্থা হয়েছে। তার মানে যদি আমরা এইভাবে ধরে নেই যে মন্ত্রী পরিষদটা 161 সদস্যের হবে, এভাবে ধরে নিতে পারি। আর এত আবাসন থাকার পরও এই ব্যবস্থা, ওখানে পর্দা কিনতে, আসবাবপত্র এবং পর্দা কিনতে বাজেট করা হয়েছে 20 কোটি টাকা। মানে যে সরকারটি এখনো গঠন হয়নি সেই সরকারের মন্ত্রীদের জন্য এই আবাসন অর্থাৎ প্রকল্প চালু করতে হবে। এই সরকারের দায়িত্ব কত দেখেন, নিজের জন্য না, আগামী সরকারের জন্য তার কত কাজ করতে হচ্ছে। আর বিগত সরকারকে নিয়ে তো তার কাজ করতেই হচ্ছে, বিচার আচার সহ বিগত সরকারের নানা দুষ্কর্মের বিচার করতে হচ্ছে। অর্থাৎ একটা সরকার তার 3টা সরকারের কাজ করতে হচ্ছে এখন। তো ওই বিষয়গুলোর দিকে দেখেন কারো নজর যাচ্ছে না, কোনো শব্দও নাই। তার মানে অর্থ কি দাঁড়ায় যে সুখ সম্ভোগের ক্ষেত্রে সবার মধ্যে একটা গণতন্ত্র কিন্তু মিলমিশে ভালোই আছে। তো মিলমিশ কোথায় নেই? নির্বাচন নিয়ে প্রিন্স ভাই যেটা বললেন সত্যি তো, নির্বাচন এত জরুরি নয়, ভোট যত জরুরি। যে দেশে আসলে জাতীয় খরচ কমানোর জন্য জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একসাথে করা হয়, সে দেশে আসলে আগাম এই আবাসন প্রকল্প চালুর প্রয়োজনীয়তা কি? আপনি যদি এটাই যদি আমরা ধরি, অবশ্যই যুক্তির ধারে কাছেও নেই, আবার শব্দও নেই, কেউ এ নিয়ে শব্দ করছে না। তো যদি 24-এ যদি বিপ্লব নাও হয়ে থাকে, অভ্যুত্থান নাও হয়ে থাকে, একটা গণ আন্দোলন তো হয়েছে, তো গণ আন্দোলন পরবর্তীতে আমরা কি এগুলোর জন্য প্রস্তুত ছিলাম? মোটেই না। একদিকে নানান দিকে কৃচ্ছতার কথা বলা হচ্ছে, আরেকদিকে এই বিলাসী খাই কারবার, এই গেল একদিক। দ্বিতীয় দিক আসেন এবার, তারা যে নিয়ে বাহাস করছে একটাও মানুষের রুটি রুজির সাথে সম্পর্কিত নয়, একটাও না। গঠনমূলক কোনো সমালোচনা তারা নয়। বরং যদি এই সমালোচনা করতেন বা এই প্রতিযোগিতাও করতেন যে 15-16 বছরের আন্দোলনে কার কি অবদান, কার বেশি অবদান, কে বেশি নির্যাতিত, উভয়ে তো নির্যাতিত, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা নির্বাচন যত এগুলো আমরা দেখলাম যে পুরনো বন্দোবস্তই, কে কার চরিত্র হনন করবেন, ট্যাগ দিবেন। আরেকটা বিপজ্জনক অবস্থা হয়ে দাঁড়িয়েছে এআই, সর্বনাশ করে দিচ্ছে। একজন একজনকে সর্বনাশ করে দিচ্ছে। অনেক বড় একটি হুমকি, এটা আমরা এর আগেও আলোচনা করেছি, অবশ্যই আলোচনা করব। এবারের নির্বাচনে এটি কত বড় হুমকি, নিশ্চয়ই মোস্তফা কামাল এই বিষয় নিয়েও কথা বলবো। রুহিন হোসেন প্রিন্স, আরেকটু যুক্ত করি, মানে একটু ছোট্ট করে জানতে চাই যে আপনি যেহেতু প্রচারের কথা বললেন সেহেতু এবং গণভোটের প্রসঙ্গটিও এসেছে, যে এক পৃচ্ছতা সাধনের জন্য আমরা একটি দলের পক্ষ থেকে, মানে বিএনপির পক্ষ থেকে আমরা আসলে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একদিনে চাওয়ার বিষয়টি দেখেছি। তো সেক্ষেত্রে গণভোটও তো আছে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে। গণভোট সম্পর্কে কি ধরনের সাড়া পাচ্ছেন? কারণ একটি রাজনৈতিক দল এবং সরকারের মানে কিছু রাজনৈতিক দল এবং সরকারের একেবারে সরাসরি হ্যাঁ এর পক্ষে ভোট, আর একটি রাজনৈতিক দল একেবারে নায়ের পক্ষে অবস্থান নিয়েছে। জাতীয় পার্টির কথা আমি যদি একেবারে সরাসরি উল্লেখ করতে চাই, সেক্ষেত্রে এই গণভোট বিষয়টিকে একেবারে জটিল করে তুলেছে কিনা সাধারণ মানুষের ক্ষেত্রে? আচ্ছা, একটা আমি গণভোট নিয়েই বলি, সময় কম, তারপরে পরে একটু অন্য আলোচনা হয়তো করা যাবে। অ্যাকচুয়ালি গতকালই যখন আমি একটা জায়গায় গেলাম, ওই যে বললাম যে বক্তৃতা করার পরে জিজ্ঞেস করলো যে এই বিষয়ে বলেন, এক জায়গায় গণভোট নিয়েই তো মানুষ শুনতে চাইলো। এবং যখন আমরা চা খাওয়ার জন্য বা একটু দু এক জায়গায়, তো বোঝেন তো এই জায়গায় মেলা কথার সুযোগ থাকে না, গণভোটের একটা জায়গায় আছে, এবং গণভোট আমি দেখলাম যে কেউ কিছু বোঝেই না। এইটা কিন্তু তারা বুঝতেছে যে কি হচ্ছে, এটা তো আমরা কিছুই জানি না। তাহলে এইটা বোধহয় আমাদের নতুন করে একটা সংকটে পড়বে। অন্ততপক্ষে আমি যতটুক জায়গায় দেখেছি সবাই নেগেটিভ অ্যাটিটিউড গণভোট সম্পর্কে। আমি কোনো পজিটিভ অ্যাটিটিউড কোনো সাধারণ মানুষ এটার মধ্যে দেখি নাই। আর গণভোট তো নিজেই এক জটিলতা তৈরি করেছে। আপনি জানেন যে পয়েন্টগুলোতে গণভোট করা হয়েছে, খুব ছোট করে বললে, আমি জানি না সময় যদি থাকে গেলে বলি, আপনি 4টা পয়েন্ট দেখছেন, কিন্তু 4টা পয়েন্টের আড়ালে আমাকে যদি বলেন, প্রথমে আছে যেটা জুলাই সনদের কথা বলা আছে, দেখবেন ওইটা একটা বই,
সে বইতে 3টা পার্ট, আমি 3টাই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করছি, ব্যাখ্যা যাব না। একটা হচ্ছে পটভূমি ভূমিকা সহ যেটা লেখা আছে, যেটায় অনেকের দ্বিমত, আমরা তো সই করিনি এইসব কারণে। আর একটা হচ্ছে 48টা পয়েন্ট আছে, তারপরে আছে এটা বাস্তবায়ন পদ্ধতি। তাহলে এত বড় একটা বই, এটা মানুষ বুঝবে কিভাবে? আচ্ছা, এরপরে আসি, আমাদের রাষ্ট্রপতি যে অধ্যাদেশ জারি করেছেন, এটা নিয়ে আইনজীবী অন্য মহলে বিতর্ক, যিনি এটা পারেন কি পারেন না। সেই জায়গায় দেখবেন 30টা পয়েন্ট। বড় ব্যাপার হচ্ছে ওইখানে যে একই সাথে এটা যে জাতীয় সংসদের সাথে এটা যে আপনার কি সংস্কার এই হিসাবে কাজ করবে এই সংসদ, সেইটাও তার 180 দিনের কাজ সহ যেভাবে করা হয়েছে, সংস্কার পরিষদ এইটা, হ্যাঁ, ওই তো সংস্কার পরিষদ 180 দিনের মধ্যে এইটা করবে। এইটা নিয়ে কিন্তু আমাদের সাথে আগে ঐক্যমত্যে কোনো আলাপ আলোচনা হয় নাই। সুতরাং এই সব মিলেই যদি আপনি বলেন যে হ্যাঁ না ভোট, তা কে হ্যাঁ না ভোটের কি দেবে, কে বুঝে দিতে পারবে? আমি তো আজকে একটা বক্তৃতায় বলেছি, এখনো আপনারা এখানে বলি যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বা আলী রিয়াজ সাহেবকে ডেকে জিজ্ঞেস করেন যে ওনারা মুখস্থ বলতে পারবেন কিনা। আমি নিশ্চিত পারবেন না, আমিও পারবো না, আমাকে হয়তো মোবাইলে এটা দেখেই এগুলো বলতে হবে। সুতরাং এটা একটা নতুন জটিল পরিস্থিতি তৈরি করেছে, যার জন্যে আমি বলি আমার দিক থেকে গত পরশুদিন পরিষ্কার করে বলেছে আমরা মনে করি এটা বন্ধ করা উচিত। তাই না হলে ওনারা যেভাবে প্রচার প্রপাগান্ডার যেখানে হ্যাঁ দিকে গেছে, এটা নিয়েও অনৈতিক মনে করছি আমরা, এবং জাতীয় সংসদ নির্বাচনকে এক ধরনের সংকটের মধ্যে ফেলছে এবং মানুষ ওই অ্যাটিটিউডের মধ্যে ঢুকতে পারছে না। এই কাজটাই করা দরকার বলে আমরা মনে করি। অবশ্যই। একটা বিরতি নিয়ে ফিরে আসি রহিন হোসেন প্রিন্স, এবং বিরতির পরে সে নিশ্চয়ই আরো বিস্তারিত আলোচনা করবো। দর্শক, একটা বিরতি নিচ্ছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিকের সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছি। প্রচার উৎসবে প্রার্থীরা, সেই বিষয়টি নিয়ে কথা বলছি। আমি চলে যেতে চাই মোস্তফা কামাল আপনার কাছে। সেটি হলো যে গঠনমূলক কোনো সমালোচনা নাই, আপনি বলছিলেন যে নির্বাচনী প্রচারণাগুলোতে আমরা দেখতে পাচ্ছি সেই একই দোষারোপের রাজনীতি কিংবা প্রয়োজনের চেতনাকে পুঁজি করা, এই বিষয়গুলোই কি আসলে মানে ওই বাংলাদেশের রাজনীতির যে অতীত একটা চিরায়ত রূপ, সেখানে কি আমরা থেকে গেলাম কিনা? মানে অভ্যুত্থানের পরে তো আমরা এর চেয়ে একটু বেশি কিছু আশা করেছিলাম। খুব যৌক্তিক প্রশ্ন করেছেন আপনি। শুধু ওখানেই না, মনে হয় যেন আমরা আরেকটু পিছিয়ে যাচ্ছি। 5 আগস্টের পর, অর্থাৎ 24-এর আন্দোলনের পর, এটা তো প্রত্যাশিত ছিল না। কতগুলো শব্দ আমাদেরকে এত শোনানো হয়েছে, মুখে ফেনা তুলে ফেলেছি আমরাও বলতে বলতে। সংস্কার, নতুন বন্দোবস্ত, শুনতে এগুলো ভালো লাগে প্রত্যেকটা। তো দেখা গেল প্র্যাকটিক্যালি সংস্কার নিয়ে শুধু আলাপে হলো, সংলাপ হলো, কয়েকদিন বিলাপও হলো, একটা পর্যায়ে আমরা প্রলাপ বকতে বকতে এখন আর সংস্কারের দিকে যাই না। তো বরং সংস্কারের নামে এতটুকু হয়েছে, অদল বদল, বদলির কারবারটা হয়েছে, রীতিমতো বদলি ব্যবসা হয়েছে প্রশাসনে। এখানকার ডিসি ওখানে গেছেন, ওখানকার এসপি এখানে এসেছেন। সেটার আবার পাইপলাইন কি? বিএনপি আর জামাতে ইসলাম। পরবর্তীতে তথ্য পাওয়া গেল যে ছোটর মধ্যে এনসিপিও মাশাআল্লাহ একদম কম করেনি, এগুলো স্লিপ দিয়ে হয়েছে। তো এখন বাংলাদেশের বাস্তবতা হচ্ছে, কোন দল ক্ষমতায় আসবে সেটা আমলারা খুব ভালো করে খেয়াল করেন, যে কোন দিকে বরকত বেশি, তারা ওই দিকে হেলেন। তো এই বরকত বুঝাতে গিয়ে বিএনপির মতো হিম্মত দেখাচ্ছে, জামাতে ইসলাম মাঝে মধ্যে আর একটু বেশি দেখাচ্ছে। এতে করে আমাদের প্রশাসনের মধ্যে একটা অস্থিরতা খেয়াল করেন। আর একটা বাজে অবস্থায় পড়ে গেছে নির্বাচন কমিশন, তাদের সবার কথা শুনতে হয়। প্রিন্স ভাই বোধহয় খেয়াল করেছেন, সকালে বিএনপি চলে যায় নির্বাচন কমিশনে, গিয়ে অভিযোগটা করে যে তারা জামাতের দিকে হেলে পড়েছে। বিকাল পর্যন্ত অপেক্ষা করে না জামাতে ইসলাম, দুপুরে চলে যায় আবার তারাও নির্বাচন কমিশন হেলাহেলির মধ্যে আছে। মাঝে দিয়ে এনসিপি নির্বাচন কমিশনে তো যায়, এক ফাঁকে যমুনায়ও চলে যায়। তারা গিয়ে আবার বলে যে কে কোন দিকে হেলে পড়েছে। আবার প্রধান উপদেষ্টা যিনি, ওনার মধ্যে আমরা একটা বৈশিষ্ট্য দেখি, কাউকে না করেন না, কিছুটা খাজা বাবা স্টাইল। বলা হয় কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবারে। কে কি প্রাপ্তি নিয়ে ফেরেন সেটা আমরা শেষ পর্যন্ত আমরাও ভুলে যাই, একটা ঘটনার পরে আরেকটা ঘটনায়। কিন্তু তারা দুটা দল যেভাবে আওয়ামী লীগের অভাবটা পূরণ করে দিচ্ছে, এটা একদিকে উদ্বেগ জাগাচ্ছে। কারো কারো মধ্যে একটা আশঙ্কা ছিল বা চাউরও ছিল যে আওয়ামী লীগ নির্বাচনের আগে বোধহয় একটা ভেজাল লাগাতে পারে। সেটা প্রধান উপদেষ্টা মাঝে মধ্যে সরাসরি বলেছেন। তিনি বিতাড়িত শক্তি বলেন, পতিত শক্তি বলেন, ফেসিস্ট শক্তি বলেন,
কিন্তু আপনার প্রশ্ন শুরুতে এসেছে, প্রিন্স ভাইয়া বলেছেন যে সংশয় বা উৎকণ্ঠার ফ্রন্ট লাইনে কিন্তু এখন আওয়ামী লীগ নেই, সেটা বিএনপি আর জামাতে কিন্তু আওয়ামী লীগের অভাব পূরণ করছে। হয়তো শেখ হাসিনা নেই, ওবায়দুল কাদের, হাসান মাহমুদের অভাবটা তারা পূরণ করে দিচ্ছে। এমন এমন শব্দ বোমা ছুটছে, এগুলো কোনোটা প্র্যাকটিক্যাল বোমার মধ্যেও পড়ে যাচ্ছে। এর মধ্যে তো ঢাকা ৮ আসন অন্যতম। একদম। এখানে একটা হত্যাকাণ্ড হলো, আজকে ২-৩ দিন আবার ওখানে যে হাইপ উঠেছে, এমন এমন বিষয় সামনে আসছে, এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা দিন উদ্বেগ জাগাচ্ছে আমাদেরকে যে আরেকটা অঘটন বাংলাদেশে ঘটে কিনা। বাংলাদেশে গত মাস দুয়েকে কয়েকটা অন্তত এই ঢাকা শহরটা জনভার সয়েছে, অর্থাৎ জমায়েত সহ্য করেছে বা হজম করেছে। মাটির ভাষা নাই, এই জন্য হয়তো বলতে পারছে না সে কত চাপ নিয়েছে। হাদির জানা যায় এক চাপ নিয়েছে, বিশাল সমাগম। সেটাই আমি বেগম খালেদা জিয়ার সর্বশেষ যেটা মৃত্যু এবং জানাজানিও হয়েছে, কিন্তু প্রত্যেকটা শেষাংশটা আমরা চমৎকার দেখলাম যে একটা ঐক্যের গাঁথনি। আবার একটা 12 তারিখের এই নির্বাচনটি আসলে খুব স্পর্শকাতর একটি নির্বাচন। খুবই আমি খুব স্পর্শকাতর। সংক্ষেপে একটু প্রিন্স ভাইয়ের কাছ থেকে জেনে তারপর বিরতিতে যেতে চাই। সেটি হলো যে এই 5 আগস্ট পরবর্তী সময়ে কিংবা অভ্যুত্থান পরবর্তী সময়ে কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যের কথা আমরা বলছিলাম, যে ঐক্যটা ছাড়া আসলে কোনো নিরাপত্তা ব্যবস্থায় কাজ করবে না। রাজনৈতিক দলগুলো যখন একে অপরকে এভাবে দোষারোপের রাজনীতিতে নেমে যায় এবং এরকম অসহনশীল আচরণ করে, তখন এই ঐক্যটা কিংবা নিরাপত্তা ব্যবস্থা কতটুকু ঝুঁকিপূর্ণ হয়ে যায়? না, একটা হচ্ছে তো আসলে সরকার এটা মুখে বলেছে কিন্তু কোনো কার্যকরী ভূমিকা নেয় নাই। বরঞ্চ যে ভূমিকা নিয়েছে, ওই যে উনি বললেন যে হেলাহেলি করতে যে করার সুযোগটা করে দিয়ে সে কিন্তু নিজের এজেন্ডা বাস্তবায়ন করছে। যেমন উদাহরণ, ওই যে উনি এটা তো মন্ত্রীপাড়ার কথা বললেন যে যেটা করেছে, এটা আমরাও বক্তৃতা করে বলেছি। এবং শুধু তাই না, আরো ভয়ানক ঘটনা সে ঘটাতে যাচ্ছে। পত্রিকার খবর অনুযায়ী আমরাও জানি, যেটা আইন আদালতে মামলা হয়েছে, আন্দোলন করেছি আমরা, নিউ মরিং কন্টেইনার টার্মিনাল যে লিজ দেওয়া, এটা একটা অনৈতিক কাজ। এবং এই সরকার একজন উপদেষ্টা আগে বলছিল যে নির্বাচন ঘোষণার পরে তো কিছু করতে পারবে না, দেখেন তারা কিন্তু করে যাচ্ছে। এবং এই নিউ মরিং কন্টেইনার টার্মিনাল 1 ফেব্রুয়ারি একটা চুক্তি হতে পারে বলে শোনা যাচ্ছে, যার জন্যে আমরা কিন্তু বামপন্থীরা আগামী 29 তারিখ দেশব্যাপী বিক্ষোভেরও ডাক দিয়েছে। এইখানে পরিস্থিতিটা এরকমের জায়গায় তারা এটা নিয়ে গেছে। শুধু তাই না, আপনি দেখবেন যেটা পুরনো খবর ছিল, ওই যে করিডোর ছিল, এখন চুপচাপ আছে, বাতিল করে নাই। আমাদের দেশে সমরস্ত্র তৈরির কারখানা বিদেশকে দেওয়ার কথাটা বিডার চেয়ারম্যান আবার এটা জোর করে বললো, যেটা এই সময় একেবারে অবান্তর। স্টারলিংক দ্রুত যে ব্যবসা দিয়েছে, আমরা বলেছি এটা ক্ষতিকর কাজ করতে পারে। আমি ব্যাখ্যার দরকার নেই ইরানে কি করেছে, আপনি খেয়াল করলে দেখবেন, দুনিয়ার দেশে দেশে, ভেনিজুয়েলাতে তারা কি করেছে। এই সংকটগুলো করার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি বরঞ্চ ওই রাজনৈতিক দলগুলোর সাথে ভালোভাবে ঐক্য করে বা একটা পরিবেশ সৃষ্টি করে 12 তারিখে নির্বাচন না করার দিকে যখন আগাচ্ছে না, তখন মানুষের মনে আরেকটা সংশয় আসছে যে ইউনূস সাহেব তো ক্ষমতা নেওয়ার পরে বিদেশে যেয়ে বলছিলেন যে এইটা ছিল একটা ম্যাটিকুলাস ডিজাইনের অংশ। ওনারা না জানি আগামী নির্বাচনকে ধরে যেহেতু এই দায়িত্ব পালন করছে না, নতুন কোনো ম্যাটিকুলাস ডিজাইন করছে কিনা, সেই সংশয়টা এইরকম জায়গায় বরঞ্চ মানুষের মনে উকি মারছে। আমি বিরতির পরে এসে আসলে এই সংশয়টা দূর করতে কি সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা এই প্রশ্ন নিশ্চয়ই আপনাদের কাছে থাকবে। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরি। আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতিকে সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। প্রচার উৎসবে প্রার্থীরা এবং সেই প্রচারে তারা দিচ্ছেন ভোটারদের নানা রকমের নির্বাচনী প্রতিশ্রুতি কিংবা আশ্বাস। আমি এই অংশটা মোস্তফা কামাল আপনাকে দিয়ে শুরু করি। সেটি হলো প্রার্থীদের আশ্বাস, মানে নির্বাচনী প্রতিশ্রুতিগুলোকে আসলে কতটুকু বাস্তবায়নযোগ্য কিংবা কতটুকু সেই প্রতিশ্রুতিগুলোতে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে। আপনি কি দেখতে পাচ্ছেন কোনো জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে এমনটা? জি, কিছুটা তো অবশ্যই হচ্ছে। আর রাজনীতিবিদরা, বিশেষ করে যারা নির্বাচনমুখী দল, নির্বাচনের মাঠ ভালো বোঝেন, তারা ভালো মতো বোঝেন যে কোনটা সামনে আনতে হবে। আমাদের মনোজাগতিক বিষয়টাও তারা বোঝেন। প্র্যাকটিক্যালি আপনি দেখবেন কমিউনিস্ট পার্টি বা বাম ঘরানার দলগুলো, তাদের কাছে এসে মানুষ একদম মনের দুঃখের কথাগুলো বলে। তারাও আবার দেখা যায় যে বন্দর বলেন, করিডোর বলেন, সুন্দরবন বলেন, এমনকি আমাদের যে গৃহপরিচারিকাদেরও 2-একটা সংগঠন আছে, তারাও এসে প্রিন্স ভাইদের কাছে কিন্তু মনের কষ্টের কথাটা বলেন। তো বিনিময়ে তাদের জন্য দোয়া করেন। ভোটটা কিন্তু আবার আরেক দিকে, ভোটটা এইদিকে না, দোয়ার জন্য এইদিকে।
আবার আমাদের যে প্রথাগত রাজনৈতিক দলগুলো এই ভরা মাঘ মাসে এখন ওয়াজের মৌসুম, আলেমদের মৌসুম, তারা নানান জায়গায় ফতুয়া দেন। আমাদের রাজনৈতিক বড় দল দুটা দেখেন ফতুয়ার কারবার তারা কিন্তু রাজনৈতিক মঞ্চে সেরে দিচ্ছেন। আবার ওয়াদা দিতে গিয়ে দুনিয়ারটাও দিচ্ছেন, আরেক দল আখেরাতেরটাও দিচ্ছে, বেহেশতের টিকিট। আর তারা দুনিয়াতে কি কি লাগবে, খাদ্য, বস্ত্র, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, তো এগুলো ইতিবাচকভাবে দেখছি একটা প্রশ্নে, অন্তত একটা প্রশ্নে, যে গত 3-4টা মেয়াদে কিন্তু ওয়াদা দেয়া লাগেনি। যেহেতু ভোট বলতে কিছু ছিল না, ছিল নির্বাচন, আবারও বলছি নির্বাচন ছিল, ভোট ছিল না। আর যেহেতু ভোট ছিল না, ওয়াদাও দেয়া লাগেনি। তো এবার তো অন্তত ওয়াদা দিচ্ছেন, হয়তো একটা চাপ তৈরি করা যাবে যে ওয়াদা যে দিচ্ছেন, এই ওয়াদা যে রক্ষা করবেন, আরেকটা ওয়াদা দেন। এই অংশটুকু একটু বাকি আছে, তো মানুষ মনে রাখবে। যেহেতু এখন সোশ্যাল মিডিয়া কিন্তু মাঝে মধ্যে মূলধারার গণমাধ্যমকেও ডাউন করে দিচ্ছে, রেকর্ডগুলো থেকে যাচ্ছে, কে কোথায় কি বলছেন। দেখা যাচ্ছে কোনো এলাকায় নদী তো নেই, খালও নেই, তারপর একটা ব্রিজ দেওয়ার ওয়াদা দিচ্ছেন, বাদ বাকিরা হাততালি দেয়, কেউ মনে করিয়ে দেয় না যে আমাদের এখানে ব্রিজের কোনো দরকার নেই। এটাই হচ্ছে এক বাস্তবতা। অর্থাৎ মানুষ কিসে মোহাচ্ছন্ন, কিন্তু এর মধ্যে কিন্তু দুঃসংবাদ একটা আছে, ছোট্ট দুঃসংবাদ। গত 2-3 দিন এটা বিএনপি সম্ভবত বেশি এটা খেয়াল করছে। প্রথমত সরকারের দিক থেকে বলা হয়েছে, পরবর্তীতে গতকালকে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে এবারের ভোটের ফলাফল দিতে একটু দেরি হবে। বড় বিপজ্জনক খবর অন্তত বিএনপির জন্য, কারণ তারা ফলাফল দিতে দেরি হবে এটা শুনলেই তারা ডাকসু নির্বাচনের দিকে তাকায়, জাকসু দেখে, সর্বশেষ জকসু দেখে, যে যত দেরি হয় তত ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্র দলের অবস্থা খারাপ হয়, যত দেরি হয় শিবিরের অবস্থা ভালো হয়। হ্যাঁ, আমি তো ওই জায়গায় সরকার যখন প্রত্যয় যোগ করে বলছে নির্বাচন হবেই, একটা প্রত্যয় যোগ করছে, তাদের মধ্যে প্রকারান্তরে এত জোর দিয়ে বলাতে একটু খটকাও লাগছে। মোস্তফা কামাল, আমি এই আপনার এই কথার বাদবাকি অংশটুকু রুহিন হোসেন প্রিন্সের কাছে অল্প করে শুনে যেতে চাই। রুহিন হোসেন প্রিন্স, ফলাফল দিতে একটু দেরি হবে এরকম বিষয়টি আছে, এবং প্রার্থীদের আশ্বাসের যে বিষয়টি বা নির্বাচনে ইশতেহারের যে বিষয়টি, সেটিও নিশ্চয়ই নিয়ে আপনি কাজ করছেন, যদি বলতেন। না, আমি একেবারে ছোট ছোট করে বলি সময়ের বিবেচনায়। প্রথম কথা তো একটা নির্বাচন ইশতেহার ঘোষণা হবে, এবং সেইটা দলগুলো জনগণকে কিভাবে মানুষের উন্নয়ন, দেশের স্বার্থ রক্ষা করবে সেটা বলবে, সেটাই বলাই উচিত। কিন্তু আমি দেখি একটা ভুল শেখানো মানুষকে হচ্ছে, সেটা হচ্ছে এটা তো জাতীয় সংসদ নির্বাচন, যারা সংসদে যাবেন তারা হচ্ছে আইন প্রণয়নের কাজ করবেন, রাষ্ট্রযন্ত্রের রক্ষণাবেক্ষণ করবেন, আর স্থানীয় উন্নয়ন আমরা আমাদের স্থানীয় সরকার করবে। সেইটা কিন্তু আমরা শেখাচ্ছি না। ওই ধরনের স্থানীয় পর্যায়ে যে আমরা ওয়াদা করতেছি ওইটা যথাযথ না। এইটুক বলে আমি এই পয়েন্টে থামলাম। গুরুত্বপূর্ণ যেটা উনি বলেছেন যে এইবারের যে নির্বাচন 3টা দিতে পারেনি, সুতরাং আমরা মনে করি এটা ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচনের পথে হাঁটার দরকার। আমি আশা করব অন্যান্য দলগুলো এই ওয়াদাটা একটু করুক যে আমরা ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখবো, কেউ কোথাও এই ক্ষেত্রে কোনো ডিজাইন মেটিকুলাস করব না, কাউকে করতে দেব না, এবং এই সুযোগগুলো করব। আর শেষ বক্তব্যটা হচ্ছে একটু খেয়াল করেন যে আমরা মনে করি যে এই যে ফলাফল দিতে দেরি হয় এটা খুবই উদ্বেগজনক কথা। কারণ আমি আগেও বলেছি, দেখেন এই কথাটা প্রথমে কিন্তু নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা শুনি নাই, আমাদেরকে শুনতে হলো সরকারের প্রেস সচিবের কাছ থেকে। তিনি কেন বলবেন? আমি এই প্রশ্ন করেছি যে তার কাছ থেকে তো এটা আমরা শুনতে চাইনি, কিন্তু দেখেন ওই যে আবার মেটিকুলাস ডিজাইনের অংশ বোঝা গেল উনি বলার পরে আমাদের কি বলে যে নির্বাচন কমিশন বলল। আমি পরিষ্কার করে বলি এবং দাবি করি, কারণ আমরা দ্রুতই নির্বাচন কমিশন দেখা করে অনেকগুলো কথা বলবো, তার মধ্যে এইটাও থাকবে, প্রয়োজনে এইখানে জনবল কিভাবে করবেন না করবেন ঠিক করে যথাযথভাবে গুনতে হবে, কারণ এটা এক জায়গায় আসছে না, আমাদের বিভিন্ন কেন্দ্রে গোনা হবে। কোনোভাবে ভোট গোনা এবং ফলাফল প্রকাশে দেরি করা চলবে না, বরঞ্চ দ্রুততার সাথে আনতে হবে। ইতিমধ্যে এটা কিন্তু অনেকে যারা এক্সপার্ট তারা বলেছে এইবারে কিন্তু প্রার্থী বেশি না, কম প্রার্থী, নানাভাবে এটা করা খুবই সম্ভব বলে সবাই মনে করে। অসংখ্য ধন্যবাদ রুহিন হোসেন প্রিন্স। নিশ্চয়ই আরো একদিন আরো বিস্তারিত জানবো আপনাদের কাছ থেকে। দর্শক, আজকের মতো শেষ করতে চাই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।